তিনটে গল্প, কিন্তু একটাই শিক্ষা। এই তিনজনের গল্প আলাদা, নাম আলাদা, পরিস্থিতি আলাদা, কিন্তু যদি ভালো করে দেখেন একটা জিনিস তিনজনের মধ্যেই কমন: সম্পর্ক। হ্যাঁ, আজকে এই বিষয়ে আলোচনা হবে দেবলীনা, প্রীতি এবং তুলিকা। এনাদের আগের জনপ্রিয়তা ছিল সীমিত, কিন্তু কয়েক মাস ধরে বিগত দেখা যাচ্ছে এনাদের পপুলারিটি অনেক বেশি বেড়েছে। সেটা কেন, কিভাবে, চলুন সেই সম্পর্কে কথা বলব। দেবলীনা নন্দী, প্রথমে শুরু করি পরিচিতি থেকে। পরিচিত হওয়া কিন্তু কিভাবে? শুরুর দিকে সত্যিটা খুব সোজা ছিল। দেবলীনা নন্দীকে প্রথম প্রথম কেউ চিনত না। তিনি গান করতেন, সিঙ্গিং করতেন, কিন্তু সেটা খুব সীমিত সার্কেলের মধ্যেই ছিল। সোশ্যাল মিডিয়ায় তখন তিনি আর 5জন সাধারণ শিল্পীর মতোই। কিন্তু সব কিছু বদলে যায় যখন তার আত্মহত্যার প্রসঙ্গটা সামনে আসে। টার্নিং পয়েন্ট: আত্মহত্যার প্রসঙ্গ ও হঠাৎ পরিচিতি। এই একটা ঘটনাই তাকে ঘরে ঘরে পরিচিতি করে তোলে। মানুষ তার নাম জানে, তার মুখ, কণ্ঠ, ব্যক্তিগত জীবন সব কিছু নিয়ে আলোচনা শুরু হয়। এটা বলা ভুল হবে না যে এই ঘটনাই তার পাবলিক ইমেজের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কিন্তু এখানেই আরেকটা সত্য লুকিয়ে আছে: যখন কোনো মানুষ হঠাৎ করে খুব বেশি আলোয় আসে, তখন আলোয় সঙ্গে সঙ্গে ছাওয়াটাও আসে। নেগেটিভ কেন বেশি হলো? যখন কোনো বিষয় ওভার এক্সপোজড হয়ে যায়, তখন সাধারণ মানুষের রিয়াকশন প্রায় সবসময় একরকম। আগে সহানুভূতি, তারপর প্রশ্ন, তারপর সন্দেহ, আর শেষে নেগেটিভ জাজমেন্ট। দেবলীনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। অনেকে বলতে শুরু করেছে, এটা কি সত্যি নাকি পাবলিসিটি? এত কান্নাকাটি কেন? সব কিছু কি কন্টেন্ট? এখান থেকে নেগেটিভ পাবলিসিটি শুরু। কিন্তু বাস্তবতা হলো, নেগেটিভ পাবলিসিটিও এক ধরনের পাবলিসিটি। আর সেটা তিনি মানুন আর না মানুন, চান আর না চান, তার পরিচিতি আরও বাড়িয়েছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষ্য করার মতো: তিনি একটা সময় খুব আবেগী অবস্থায় বলেছিলেন, আমার বর লাগবে, বর ছাড়া আমার কাউকে লাগবে না, আমি ওনাকেই চাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি স্বামী স্ত্রীর সম্পর্ককে ফোকাস করে কন্টেন্ট বানাননি, হাজব্যান্ড হাজব্যান্ড করে সেই দিকটা ক্যাচ করেননি। বরং ধীরে ধীরে তিনি যেটা করেছেন, নিজের কাজটাকে কাজ হিসেবে গুরুত্ব দিলেন। নিজেকে একজন সহানুভূতির বিষয় থেকে আবার কাজ করা মানুষ হিসেবে ফিরিয়ে আনলেন। এটা খুব সহজ সিদ্ধান্ত নয়। ইমেজ বনাম রিয়ালিটি এখানেই। ইমেজে দেখা যায় কান্না, ভাঙা মানুষ, আবেগে ভাষা একজন নারী। কিন্তু রিয়ালিটিতে দেখা যায় পরিস্থিতিকে কাজে লাগিয়ে টিকে থাকার চেষ্টা। সম্পর্কে নয়, নিজের কাজকে প্রাধান্য। নেগেটিভের মধ্যেও নিজেকে প্রাসঙ্গিক রাখার বুদ্ধি। এটা হয়তো সবার পছন্দ হবে না, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে তিনি নিজেকে ভিকটিম হিসেবে আটকে রাখেননি। শেষ কথা, দেবলীনা নন্দীর গল্পটা আসলে শুধু সহানুভূতি না, শুধু নেগেটিভ পাবলিসিটিও না। এটা এমন একজন মানুষের গল্প, যিনি হঠাৎ করে আলোয় এসেছেন, আঘাত পেয়েছেন, নেগেটিভ শুনেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের কাজের জায়গাটাকে আঁকড়ে ধরেছেন। ভালো বা খারাপ সেটা দর্শকের বিচার, কিন্তু এইটুকু বলা যায়, তিনি আবেগকে ব্যবহার করেছেন, কিন্তু আবেগে আটকে থাকেননি। এই পরিচিতিটা পাওয়ার পরে অনেক ডিরেক্টর, অনেক পরিচালক আর অনেকেই এনাকে চিনেছেন। এবং সম্প্রতি শোনা যাচ্ছে যে সুস্থ হওয়ার পর অনেক শো করেছেন, অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং দেবের কোনো সিনেমায় উনি প্লেব্যাক সিঙ্গিংও করতে চাচ্ছেন বা চলেছেন। তাহলে আগের সামনের জার্নিটা আরও ওনার জন্য মসৃণ হবে, এই আশা রেখে পরেরটায় যাই। পরেরটাই হলো প্রীতি মণ্ডল। নাম বলার অপেক্ষা রাখে না। প্রীতি মণ্ডলের একা দাঁড়ানোর গল্প, সেটা আমি ডিটেলসে আমার ভিডিওতে বলেছি। সেটা যদি কেউ দেখতে চান, তাহলে আমার হোম পেজে ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। এবার আসি ঘটনায়। দেবদাস না হয়ে উঠে দাঁড়ানোর গল্প। শুরু থেকেই একটা কথা পরিষ্কার: প্রীতি মণ্ডল কখনো কারোর কাঁধে ভর দিয়ে শুরু করেননি। টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর, যখন হাজার হাজার ক্রিয়েটরের পথ বন্ধ হয়ে যায়, অনেকে হারিয়ে যায়, অনেকে হাল ছেড়ে দেয়, ঠিক তখনই প্রীতি মণ্ডল ইউটিউবে নতুন শুরু করেন। কোনো বড় ব্যাকআপ নয়, কোনো বড় নাম নয়, শুধু নিজের কন্টেন্ট আর নিজের পরিশ্রম দিয়ে। টিকটক থেকে ইউটিউব, একার লড়াই। টিকটকের পরে ইউটিউবে আসাটা সহজ ছিল না। নতুন প্ল্যাটফর্ম, নতুন অ্যালগরিদম, নতুন দর্শক। তবুও তিনি দাঁড়িয়ে থাকেন, ধীরে ধীরে নিজের জায়গাটা তৈরি করেন, নিজের মতো করে, নিজের গতিতে। তারপর আসে সম্পর্কে আসা, কিন্তু পরিচয়ের ভিত্তি নয়। এর মাঝেই তার জীবনে আসে বংরন। সম্পর্ক হয়, তারপর সেখান থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক। আর এটা অস্বাভাবিক কিছু নয়। একজন মানুষের জীবনে সম্পর্ক আসতেই পারে, তারপর সেটা একটা নাম পায়, সেখানে তাদের রেজিস্ট্রি ম্যারেজও হয়। নাটক না বাস্তব, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একটাই সত্য পরিষ্কার হয়: এই সম্পর্কটা টেকে না, রেজিস্ট্রি ম্যারেজ ভেঙে যায়। কিন্তু এখানেও একটা বিষয় স্পষ্ট: প্রীতির পরিচয় কখনো এই সম্পর্কের ওপর দাঁড়িয়ে ছিল না,
ভাঙনের পর অপবাদ। সম্পর্ক ভাঙার পরে যা হয় সেটাই হয়। বংরন এসে তার নিজের চ্যানেলে প্রীতির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। নাম দেওয়া, পরিচিতি দেওয়া, সব কিছু আমিই করেছি এই দাবি। আর আর এর সঙ্গে সঙ্গে প্রীতি মণ্ডলের নাম জড়িয়ে যায় অপবাদে, বদনামে, পাবলিক জাজমেন্টে। এক মুহূর্তেই গল্পটা কন্টেন্ট থেকে কন্ট্রোভার্সিতে বদলে যায়। কিন্তু পৃথির উত্তর কী ছিল? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তিনি পাল্টা লাইভ করেননি, তিনি ভিডিও বানিয়ে কাদার ছোড়াছুড়িতে নামেননি, তিনি নাম ধরে কাউকে আক্রমণ করেননি, তিনি সাইলেন্স বজায় রেখেছেন। এই নীরবতায় অনেকেই বুঝতে পারেননি, কিন্তু এই নীরবতাই প্রমাণ করে তিনি সম্পর্ক নয়, নিজের কাজকে বাঁচাতে চেয়েছেন। কাজী উত্তর, বড় অ্যাওয়ার্ড। আর ঠিক তখনই প্রীতিমণ্ডল একটি বড় অ্যাওয়ার্ড পান। এটা শুধু একটা ট্রফি নয়, এটা একটা বার্তা। অপবাদ থাকলেও কাজ থেমে থাকেনি, কষ্ট থাকলেও তিনি থেমে যাননি। এই অ্যাওয়ার্ডটাই তার জন্য একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, মন ভেঙেছে, কিন্তু দেবদাস হননি। এখানে একটা কথা সোজাসুজি বলা দরকার। হ্যাঁ, তার মন ভেঙেছে, হ্যাঁ কষ্ট হয়েছে, হ্যাঁ যন্ত্রণা পেয়েছে, কিন্তু তিনি দেবদাস হয়ে পড়েননি, নিজেকে শেষ করে দেননি, নিজের ভবিষ্যৎ নষ্ট করেননি। অনেকে মন ভাঙলে ভেঙে পড়ে, কিন্তু তিনি উঠে দাঁড়িয়েছেন, নিজের কাজকে আরও সিরিয়াস নিয়েছেন, নিজেকে আরও শক্ত করেছেন। এটা সবার পক্ষে সম্ভব হয় না। আসল শক্তি কোথায়? আসল শক্তি পৃথিমণ্ডল চিৎকার না করে সহ্য করা, উত্তর না দিয়ে কাজ করা, সম্পর্ক ভাঙলেও নিজের পরিচয় না ভাঙা। তিনি প্রথম থেকেই একা শুরু করেছিলেন, আর শেষ পর্যন্ত দেখালেন একাই দাঁড়িয়ে থাকা যায়। শেষ কথা, পৃথিমণ্ডলের গল্পটা প্রেমের গল্প নয়, রেজিস্ট্রি ম্যারেজের নাটকও নয়, অপবাদের গল্পও শুধু নয়। এটা একটা মেয়ের গল্প, যে টিকটক বন্ধ হওয়ার পরেও হাল ছাড়েনি, যার জীবনে সম্পর্ক এসেছিল কিন্তু পরিচয় হয়ে ওঠেনি, যার বিরুদ্ধে কথা বলা হয়েছে কিন্তু সে চুপ থেকে নিজের কাজ করে গেছে। সে ভেঙে পড়েনি, সে দেবদাস হয়নি, সে উঠে দাঁড়িয়েছে। আর আজ তার কাজই তার পরিচয়। আর আমার ধারণা একদম পরিষ্কার, এই মেয়েটা একদিন এমন উচ্চতায় যাবে যেখানে তাকে ছেড়ে দেওয়া মানুষগুলো আফসোস ছাড়া আর কিছু করতে পারবে না। সে থামেনি আর থামবেও না। যেখানে তাকে অবহেলা করা মানুষগুলো নিজেরাই নখ কামড়াবে একদিন। এই অ্যাওয়ার্ড শোতে ওনাকে প্রীতিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুভ অন করলেন কিভাবে। উনি বললেন, আমি মুভ অন করছি, কিন্তু মুভ অন করা মানে নতুন সম্পর্কে যাওয়া না। মুভ অন করা মানে আমার পেছনের জার্নিটাকে ছেড়ে নতুনভাবে শুরু করা, কাজকে মনোযোগ দেওয়া, কন্টেন্ট বানানো, ভালো ভালো ক্রিয়েটারদের সাথে কাজ করা। এবার আমরা বলবো তুলিকা। তুলিকা ছিলেন বড় বৌদি, বিয়ে হয়েছিল মিথির দাদা উজ্জ্বলের সঙ্গে। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু বাস্তবটা ছিল আলাদা। ধীরে ধীরে সামনে আসে সত্য, উজ্জ্বল চিট করেছিলেন। এরপরেই সম্পর্ক ভেঙে যায়, শেষ পর্যন্ত ডিভোর্স হয়। এই জায়গাতেই অনেকের গল্প শেষ হয়ে যায়, কিন্তু তুলিকার গল্পটা এখান থেকেই শুরু। ডিভোর্সের পরেও 1-1.5 বছরের নীরবতা। ডিভোর্স হয়ে যাওয়ার পর তুলিকা 1-1.5 বছর কোনো পোস্ট করেনি, কোনো লাইভ করেননি, কোনো ভিডিও বানাননি। তিনি বলেননি ও চিট করেছে, তিনি বলেননি আমার সঙ্গে অন্যায় হয়েছে, তিনি চুপ ছিলেন। এই নীরবতাকে অনেকেই ভুল বুঝে নিয়েছিল, কিন্তু বাস্তবে এটা দুর্বলতা ছিল না, এটা ছিল সংযম। অপবাদ, ট্রোল আর চরিত্রের আঘাত। এক সময় এসে প্রশ্ন উঠতে থাকে, তুলিকাই কি ছেড়ে গেছে? চরিত্রের সমস্যা ছিল নাকি? ডিভোর্সের জন্য দায়ী কে? এমন কথাও ছড়ায় যেন তুলিকাই সব কিছুর জন্য দায়ী। এই জায়গায় অনেকেই চিৎকার করতো, কিন্তু তুলিকা তখনও নিজের সম্মান ধরে রাখেন। নীরবতা মানে মুখ বন্ধ নয়, এই বিষয়টা খুব পরিষ্কার। তুলিকা পুরো চুপ ছিলেন না, কিন্তু তিনি চিৎকারও করেননি। যখন তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে তখন অপবাদ দেওয়া হয়েছে, যখন অপবাদ দেওয়া হয়েছে তিনি তখন মুখ খুলেছেন, কিন্তু নাম ধরে কাউকে কাঠগড়ায় দাঁড় করাননি, লাইফে এসে কাউকে অপরাধী বলেননি, নিজের সম্মান নষ্ট করে প্রমাণ দেওয়ার চেষ্টা করেননি। যতটুকু বলেছেন, যতটুকু দরকার ঠিক ততটুকুই। পড়াশোনা আর অজানা পরিচয়। অনেকেই জানেন না তুলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তিনি গ্র্যাজুয়েট করেছেন। পরিচয়, তিনি কখনো এটা প্রচার করেননি, তার কারণ বিশ্বাস, পরিচয় ডিগ্রিতে নয় কাজেই তৈরি হয়। দায়িত্ব, বড় মেয়ের কাঁধেই সব। তুলিকা পরিবারের বড় মেয়ে, ডিভোর্সের পরেও মা বাবা পরিবারের দায়িত্ব সবটাই তার কাঁধে এসে পড়ে। তিনি দায়িত্ব থেকে পালাননি, বরং আরও শক্ত হয়েছেন। কাজই এখন প্রথম। আজ তুলিকা খুব পরিষ্কার, এখন তার ফোকাস একটাই, নিজের কাজ। তাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি দ্বিতীয় বিয়ে করবে? তুলিকার উত্তর খুব পরিষ্কার, এখন নয়, এই মুহূর্তে দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই। তিনি এটাও বলেছেন, ভবিষ্যতে যদি ঠিক মানুষ সম্মান আর নিরাপত্তা দিতে পারে
এমন কোনো মানুষ কেউ আসে তাহলে অবশ্যই বিয়ে করবেন, কিন্তু এখন তার সময় কাজে। এই ৩ জন ৩ টে গল্প, কিন্তু একটাই শিক্ষা, এই ৩ জনের গল্প আলাদা, নাম আলাদা, পরিস্থিতি আলাদা। কিন্তু যদি ভালো করে দেখেন একটা জিনিস ৩ জনের মধ্যে কমন। ৩ জনের জীবনে রিলেশনশিপ এসেছে, ভালোবাসা এসেছে, বিশ্বাস এসেছে। আর ৩ জনের জীবনে সেই সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু এখানে গল্পটা থামে না। সম্পর্কে আগেও তারা কেউ নির্ভরশীল ছিল না। এই ৩ জনই সম্পর্কের আগেই নিজের কাজে, নিজের জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ছিল। তারা কারোর পরিচয়ে তৈরি হয়নি, কারোর নামের ওপর দাঁড়িয়ে ছিল না। ভাঙনের পর আসল পরীক্ষা। সম্পর্ক ভাঙার পর দুটো রাস্তা থাকে: ভেঙে পড়া, নিজেকে আরও শক্ত করা। এই ৩ জনই দ্বিতীয় পথটা বেছে নিয়েছে, নিজেকে আরও শক্ত করা। ভাঙার পর তারা কেমন হলো? রিলেশনশিপ ভাঙার পরে তারা আরও আগের থেকে স্থির হয়েছে, আরও ফোকাসড হয়েছে, আরও স্মার্ট হয়েছে, আরও বেটার ভার্সন হয়েছে। কেউ দেবদাস হননি, কেউ নিজের জীবন থামায়নি। যে পাবলিসিটি বা পপুলারিটিটা পেয়েছে সেটা ভালো কাজে লাগিয়েছে। ফোকাস বদলেছে, লক্ষ্য পরিষ্কার হয়েছে। ভাঙনের পর তারা সম্পর্ককে প্রাধান্য দেননি, কাদা ছোড়াছুড়িতে যাননি, নিজেকে প্রমাণ করতে চিৎকার করেনি, বরং কাজকে প্রাধান্য দিয়েছে, নিজের স্কিল বাড়িয়েছে, নতুন প্রজেক্টে ফোকাস করেছে, নিজের অ্যাচিভমেন্ট বানিয়েছে। সাফল্য এসেছে, তারা কাজ করেছে, তারা এগোচ্ছে, তারা অ্যাচিভ করছে, আর এগুলো সব নীরবে। কেউ লাইফে চিৎকার করে নয়, নিজের কাজ দিয়ে উত্তর দিয়েছেন। আসল শিক্ষা এখানেই। এই ৩ জন আমাদের একটা কথা শেখায়: সম্পর্ক জীবনের অংশ হতে পারে, কিন্তু পরিচয় হওয়া উচিত নয়। সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু লক্ষ্য ভাঙা হলে চলবে না। আর এটা সেই সব মেয়েদের জন্য। সবাই বলে মেয়েদের জন্য ৩টে সই যথেষ্ট, কিন্তু আমি মনে করি আরেকটা যুক্ত করা উচিত। মেয়েদের জীবনটা শুধুমাত্র শয়ে স্বামী, শয়ে সংসার আর শয়ে সন্তান আসার আগে আরও একটা জিনিস খুব দরকার, সেটা হলো স্বনির্ভরতা, সুপ্রতিষ্ঠিত হওয়া। সেটা হলো নিজের পায়ে দাঁড়ানোর শক্তি, নিজের পরিচয় আর স্বনির্ভরতা। আপনার মতে এখানে কে আপনাকে ইন্সপায়ার করেছে অবশ্যই কমেন্টে জানান, এবং তার নামে একটা ছোট্ট মেসেজ লিখে যান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এমনই ভিডিও পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।